ঢাকার দিকে কেন নজর রাখবো, কারণ সেখানে একেবারে রণক্ষেত্র অবস্থা। ছবি দেখলেই বুঝতে পারবেন, সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি, জনতা পুলিশ সংঘর্ষ, আর তাতে ঢাকার ছবিটা দেখুন, বাংলাদেশের ঢাকায়। কিন্তু কেন, কি কারণে এই অবরোধ, কি পরিস্থিতি? নতুন পে স্কেল বাস্তবায়ন এবং সেই কারণেই বাস্তবায়নের দাবিতেই ঢাকায় এই অবরোধের ছবি। এবং এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পথ অবরোধ, সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের একেবারে দফায় দফায় সংঘর্ষ। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়, কোন জায়গা থেকে, পরিস্থিতি এখন ঠিক কিরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? কারণ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান, লাঠি ছোড়ার অভিযোগ উঠে আসছে। সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে কি অবস্থা সেটা দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। জনতা পুলিশ সংঘর্ষ, আর সেই সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। পরিস্থিতি কেন তৈরি হলো? এর আগেও আমরা দেখেছি যে নানাভাবে বারবার সংঘর্ষের রণক্ষেত্র হয়েছে ঢাকা। জনতা পুলিশ সংঘর্ষ, সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা পুলিশের মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি অবস্থা? সান্নিক রয়েছে, আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, দেখো সোনিয়া, বাংলাদেশের শাসন ক্ষমতা কার হাতে যাবে তা জানতে আর এক সপ্তাহ সময় বাকি নেই। তার ঠিক সে আগের মুহূর্ত, অর্থাৎ এই ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন যে সময়টুকুতে তারা দায়িত্ব সামলালেন, তার একেবারে শেষ লগ্নে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ঢাকা ফের একবার উত্তপ্ত। আর এবার সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ছবি দেখা গেল বাংলাদেশের ঢাকার শহরের বিভিন্ন জায়গায়। মূলত নবম পে স্কেলের দাবি, দ্রুত তার গেজেট প্রকাশ এবং তার বাস্তবায়ন, এই দাবিকে সামনে রেখে তারা মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে তার সামনে তারা আন্দোলন চালাচ্ছিলেন। সেই সময় যেটা তাদের অভিযোগ, সেই সময় পুলিশের তরফে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, স্মোক গ্রেনেড, বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ চালানো শুরু হয়। এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ তারাও সেখান থেকে বিক্ষিপ্ত অবস্থায় তারাও যখন পাল্টা আঘাত করতে শুরু করেন, সেই সময় কিন্তু ঢাকার রাজপথ একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে খুবই খারাপ অবস্থা ঢাকার। এবং আগামী সপ্তাহে আমরা জানি সাধারণ নির্বাচন রয়েছে, তার ঠিক আগে সরকারি কর্মচারীরা যারা এই নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাদের সঙ্গে সরকারের এই যে খণ্ডযুদ্ধের ছবি, তা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যে অবস্থা কার্যত ভেঙে পড়ছে, সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট করছে সোনিয়া। একেবারে। এবং সান্নিক, এই যে পরিস্থিতি, রীতিমতো জনতা পুলিশ সংঘর্ষ এর আগেও আমরা বহুবার দেখেছি, কিন্তু ঠিক যে বিষয়টা তুমি বলছিলে যে আর মাত্র কয়েকটা দিন, 12ই ফেব্রুয়ারি আসতে বাকি রয়েছে, তার আগে এরকম একটা পরিস্থিতি ঢাকায় খুব স্বাভাবিকভাবেই যে একটা প্রভাব পড়বে তা তো বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ছবিটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষ লগ্নে সরকারি কর্মচারী যারা, তাদের সঙ্গে পুলিশের এই খণ্ডযুদ্ধের ছবি, অবশ্যই আন্তর্জাতিক মহলে এটা একেবারেই ভালো ছবি নয় বাংলাদেশের জন্য। এবং যেরকম ভাবে দেখা যাচ্ছে আজকে পুলিশকে যেভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের ওপর, যেভাবে টানা স্মোক গ্যাস এবং পাশাপাশি লাঠিচার্জ চলেছে পুলিশের তরফে, জল কামান চালাতে হয়েছে পুলিশকে, স্বভাবতই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাংলাদেশে কিন্তু বর্তমানে খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে সোনিয়া। বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, জনতা পুলিশ সংঘর্ষ আর তাতে রণক্ষেত্র পরিস্থিতি ঢাকায়। নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকায় এই ছবিটা, মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের ছবি আপনারা দেখছেন। সেখানে পথ অবরোধ চলে, সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের একেবারে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান ছোড়ার, লাঠি চালানোর অভিযোগ এবং সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড। ঢাকার একাধিক জায়গায় সাউন্ড গ্রেনেড পুলিশের।
নিউজ ফ্ল্যাশ। আর ছবি যে দেখাচ্ছি আপনাদের, আবারও সিইও দপ্তরে বিএলওদের বিক্ষোভের ছবি সামনে আসছে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় বিএলওর মৃত্যুর প্রতিবাদ, যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন। এই মুহূর্তে সিইও দপ্তরে বিএলওদের বিক্ষোভ। বিএলও অধিকার মঞ্চের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে যে খবর আপনাদের জানাচ্ছিলাম, মুর্শিদাবাদে বিএলওর মৃত্যুর ঘটনা এবং সেই মৃত্যুর প্রতিবাদে বিএলও অধিকার মঞ্চের মিছিল। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তাতে সিইও দপ্তরের সামনের ছবি দেখাচ্ছি, যেখানে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, সেই ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। বিএলও অধিকার মঞ্চের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা, কিছুক্ষণ আগে আপনাদের সে খবর বলছিলাম, যেখানে বিএলওর মৃত্যুর অভিযোগ এবং পরিবারের তরফ থেকে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসে এবং সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই প্রতিবাদ তাদের। এখনকার ছবিটা ঠিক কি, সান্নিকের কাছ থেকে জানতে পারবো। সান্নিক, এখন কি অবস্থা, কি পরিস্থিতি? একটু আগে পর্যন্ত এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার ছবি নজরে পড়ছিল। ডালাউটিতে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে তার ঠিক সামনেই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে আজকে তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল, যেখানে তারা আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিএলওদের মৃত্যু ঘটছে কাজের চাপে, সেই প্রতিবাদ জানাতে তারা আসবেন বলে তারা স্থির করেছিলেন। কিন্তু আজকে মুর্শিদাবাদে 58 বছর বয়সী মায়া মুখোপাধ্যায়ের মৃত্যুর পর আজকে তারা সেই কর্মসূচি নেন এবং সেই কর্মসূচিতেও আজকে কিন্তু একেবারে যে ছবি দেখা গেল, উত্তেজনার ছবি। ব্যারিকেড করে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এবং তারপরে সেই ব্যারিকেডের ওপর উঠে আজকে বিক্ষোভ দেখান বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। একটু জানতে চাইবো, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এখন ইতিমধ্যেই সেই কর্মসূচি তারা শেষ করেছেন। ব্যারিকেড করা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তবে তারা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এই হুঁশিয়ারি তারা দিয়ে তারা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। ওকে ওকে, বেশ। একটা ঘটনা আপনাদের বলি, মৃত স্ত্রী ছেলে তাদেরকে মর্গে রেখে শুনানিতে গিয়েছেন মালদার ইয়াসিন আনসারি। হ্যাঁ, তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায় গাজলে, কিন্তু ডাক পড়েছে যেহেতু শুনানিতে, তাই ইয়াসিন আনসারি তার স্ত্রীকে তলব করা হয়েছিল, কিন্তু স্ত্রী আর ছেলের মৃত্যু। ইয়াসিন আনসারি নিজে শুনানিতে গিয়েছেন। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, ভয়ঙ্কর এই ঘটনা। একদম, দেখো, এক কথায় মর্মান্তিক ঘটনা, কিন্তু এই মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন হয়েও হিয়ারিং এর তাড়নায় তাকে ছুটতে হয়েছে। স্ত্রী এবং শিশু সন্তানকে তাদের দেহ মর্গে ফেলে রেখে মালদহের গাজলে ছুটেছেন হাই স্কুল শিক্ষক, 9 মৌজা হাই মাদ্রাসা। এবং তিনি স্বাভাবিকভাবে পরিবার রীতিমতো শোকগ্রস্ত, কারণ তিনি হিয়ারিং এর নোটিশ পান এবং সেই হিয়ারিং এ আসার জন্য আজকে হিয়ারিং গতকাল রাতে তিনি টোটোতে করে আসছিলেন। মালদহের সুজাপুর থেকে গাজলে যাওয়ার উদ্দেশ্য ছিল, বাস ধরবেন, কিন্তু এরই মধ্যে তাদের টোটো দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই সময় টোটোটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয়। পরে মালদা মেডিকেল কলেজ তারপরেও তাকে হিয়ারিং এ যেতে হয়েছে। বেশ, আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিং এর জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিং এর জন্য আসছিলেন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল।
একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, ভিডিওটা দেখুন। প্রথমে যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, যেখানে গোষ্ঠী সংঘর্ষ, আর সেই গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা বাসন্তীতে। সংঘর্ষে জখম দুপক্ষের অন্তত 20 জন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা বাসন্তীতে। গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা বাসন্তী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছে, কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, দুই গোষ্ঠীর সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে? দেখো তপস্বী, যেটা আমরা জানতে পারছি যে বাসন্তী থানার হচ্ছে ঢুরি এলাকায়, আমজালা গ্রাম পঞ্চায়েতের ঢুরি এলাকায় কিন্তু গতকালকে বিকেল থেকেই কিন্তু এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর কিন্তু সংঘর্ষ বাধে। একদিকে হচ্ছে আমজালা গ্রাম পঞ্চায়েতের সদস্য, তার স্বামী, এবং অন্যদিকে পঞ্চায়েতের প্রধান হচ্ছে ওই উপপ্রধান মঞ্জুর খান, তার বিরুদ্ধে অভিযোগ। একদিকে হচ্ছে সদস্যর স্বামী আজাদ কয়াল এবং মঞ্জুর খানের অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। মঞ্জুর খান, যিনি উপপ্রধান এই আমজালা গ্রাম পঞ্চায়েতে, তিনি দাবি করছেন আজ থেকে প্রায় গত ডিসেম্বর মাসে কিন্তু এই এলাকায় 5 জনকে কিন্তু মদের সঙ্গে বিষ খাইয়েছিল, এবং সেই বিষ খাওয়ার ঘটনা বেশ কয়েকজনের মারাও গেছিল, এবং সেই অভিযোগ উঠেছিল আজাদ কয়ালের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে এই আজাদ কয়াল কিন্তু এলাকা ছাড়াও ছিল, কিন্তু গতকালকে কিন্তু সেই এলাকায় আসাতে এলাকার মানুষজন কিন্তু একটা ক্ষোভ দেখায়। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ এই আজাদ কয়ালের ছেলে রাকিব কয়ালকে জানিয়েছেন। পঞ্চায়েতে সে হচ্ছে কাজ করেন, সেই জন্যই তিনি কিন্তু গতকালকে যখন পঞ্চায়েতে টাকা পয়সার জন্য গিয়েছিলেন, সেখানে কিন্তু কন্ট্রাক্টারি কাজের যে টাকা পয়সা হিসাব নিকাশ, তখন কিন্তু এই যে উপপ্রধানের অনুগামীরা তাদের কিন্তু মারধর করে। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা যায়। উভয় পক্ষ কিন্তু সম্মুখ শহরে তারা লাঠি এবং ইট নিয়ে কিন্তু মারামারি শুরু করে দেয়। এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ আসেন। বাসন্তী থানার পুলিশ আসলে কিন্তু সেখানেও কিন্তু পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপরে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। সেখানে গিয়েও কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপরে কিন্তু বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী আসেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং মানুষজন কিন্তু হচ্ছে এই ঘটনা আতঙ্কে ছড়িয়ে পড়ে, এবং পুলিশ কিন্তু গতকাল রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে, এবং সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। তবে একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, এই অভিযোগে তারপরে উত্তপ্ত হয়ে ওঠে এই জায়গা। পঞ্চায়েতে কাজ টাজ করি, আমি পঞ্চায়েতে যাচ্ছি, কন্ট্রাক্টারি কাজ টাজ করি, পঞ্চায়েতে যাচ্ছি, আমাকে ধরে মারধর করছে। কারা মারধর করছে? 7 নম্বরের মুর্শিদ সাহেব, ওর ভাই আছে, আমাকে মারছে, ধাক্কা ঢুকে মারতে, আমার ভাইরা থেকে দেখেছে আমাদের ধরে মারতে। পঞ্চায়েতে ঢুকবি না, পঞ্চায়েতে উঠতে দেবো না, পুরানো কোনো কোর্ট ছিল, রাত ছিল, দলের লোক তৃণমূল করতো। তোমরা তো তৃণমূল করো, আমরা তোমাদের রাগ কেন বলতে পারবো। রাকিব কয়াল এবং আজাদ কয়াল আনিসুর এসে হুড়দাঙ্গা করে যে পরিবারের মহিবুল্লাহ শেখকে বিষ খাইয়ে মারা হলো, সেই পরিবারের তার 2 ভাই এখানে বসেছিল। হঠাৎ করে এসে মাত্র সঙ্গে সঙ্গে ওর উপরে চড়াও হয়ে মারধর আরম্ভ। শতাধিক লাঠি, কোদালের বাট, বন্দুক, ছুরি, রড এগুলো নিয়ে এসে আক্রমণ চালু করেছে, এবং ব্যাপক আমার বাজারের দোকানদার থেকে শুরু করে আরো যারা মেম্বাররা ছিল তাদের উপরে চড়াও হয়ে 15-16 জন। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। ফিরলাম ব্রেকের পর, নজর রাখবো এবার গড়িয়াহাটের দিকে। আইনজীবীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। হ্যাঁ, হাইকোর্টের আইনজীবী আর্যক দত্তের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে বলে দাবি আইনজীবী। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আইনজীবী, দীর্ঘদিন তিনি ইনকাম ট্যাক্সের হয়ে মামলা করেন। আর্যক দত্ত, যার বাড়ি গড়িয়াহাটে পন্ডিতিয়া রোডে, গতকাল রাত 10:30 নাগাদ বিকট শব্দ হয়, প্রত্যেকেই শুনতে পান। কিন্তু স্থানীয় বিয়েবাড়ির মরশুম বলে তারা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি, এবং তারা খাওয়া দাওয়ার পর তারা যে যার মতো চলে যান, ঘুমাতে যান। এবং আজ সকালে তারা যখন ঘুম থেকে ওঠেন, তখন দেখেন যে তাদের বাড়ি লক্ষ্য করে আদতে বোমাবাজি করা হয়েছে, এবং একাধিক পেটো বোমা
বাড়ির মধ্যে এসে পড়েছে, বিভিন্ন জায়গায় ড্যামেজ করেছে এবং পুরো ঘটনা কার্যত তারা হকচকিয়ে যান। কেন্দ্রীয় সরকারের ইনকাম ট্যাক্সের হয়ে মামলা করার কারণে সম্ভবত কেউ বা কারোর তারা হয়তো বিরাট ভাজন হয়েছিলেন, তাই এভাবে ভয় দেখিয়ে ওই পরিবারকে চাপে রাখার কৌশল হিসেবে দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে আর্যক দত্তের অভিযোগ। ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী আর্যক দত্ত তিনি অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনায় তাদেরকে ভয় দেখানো এবং একই সঙ্গে প্রাণে মারার যে চেষ্টা, খুনের চেষ্টা, এইরকম অভিযোগ এনেছেন এবং সামগ্রিকভাবে ওই পণ্ডিতিয়া রোড, যেটা শান্তিপ্রিয় এলাকা বলে তারা জানেন, সেখানে এই ধরনের বোমাবাজির ঘটনা, সেই ঘটনায় তারা যুক্ত, তাদের খুঁজে বার করার জন্য পুলিশের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করে হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। বেশ কিছু ছবিও পুলিশকে তারা দিয়েছেন যে বোমার টুকরো। এছাড়াও রাত 10:30 নাগাদ ওই এলাকার সিসিটিভি যেগুলি রয়েছে সেগুলি খতিয়ে দেখার পর দুষ্কৃতীদের ধরার ব্যাপারে পুলিশ আরো সচেষ্ট হবে এমনটাই প্রত্যাশা করছেন। কিন্তু ছোটবেলা থেকে যেখানে তিনি বেড়ে উঠেছেন এই আর্যক দত্ত, সেই হঠাৎ একটা বিকট আওয়াজ করে একটা বোম ফাটে বাড়ির মধ্যে। তো তখন আমি ভাবি হয়তো কোনো বিয়ে বাড়ি যাচ্ছে বা কেউ যাচ্ছে, সেখানে সেই চকলেট বোম ফাটিয়েছে। সকালে আমি দরজা খুলে দেখি সেখানে একটা হ্যান্ডমেড বোম রাখা আছে, আর তার থেকে অনেক স্প্লিন্টার চারদিকে ছড়িয়ে আছে এবং বারুদ ছড়িয়ে আছে। তখন ন্যাচারালি ভয় পেয়ে গিয়ে আমি তখন পুলিশকে খবর দিই। ডেফিনেটলি ইট হ্যাজ বিন ডান বাই সাম মিসটেকস। আমি এখন ইনকাম ট্যাক্সের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল, আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও মামলা করি, হয়তো কারোর কোনো অসুবিধা হয়েছে।